নমস্কার। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো আফিম যুদ্ধ 1839 থেকে 1842 সাল পর্যন্ত চলা। এটা হচ্ছে প্রথম আফিম যুদ্ধ। মোট আফিম যুদ্ধ হয় দুইটা। এই আফিম যুদ্ধ হয় মূলত তৎকালীন সময়ে রাজতন্ত্র শাসিত চীন এবং পশ্চিমা দেশগুলোর সাথে। চীনের এই রাজতন্ত্রের পতন ঘটাতে সবথেকে বেশি ভূমিকা পালন করে যে তিনটি দেশ, তারা হলো ব্রিটেন, ফ্রান্স এবং জাপান। ঠিক আছে? এখন ঠিক আছে, সব কিছু তো বুঝলাম, কিন্তু এর নাম আফিম যুদ্ধ কেন, সেই ব্যাপারে একটু জানবো। 19 শতকে চীন পুরো পৃথিবীর অন্যান্য দেশ থেকে সম্পূর্ণ নিজেদের আলাদা করে রাখছিল। সম্পূর্ণ একটা আলাদা সংস্কৃতির ভিতরে তারা নিজেদেরকে আটকিয়ে রাখছিল। অর্থাৎ পৃথিবীর বহির্বিশ্বের যে কোনো প্রযুক্তি বা যাই হোক, সেগুলো তাদের স্পর্শ করতে পারতো না। আর চীনের কোনো পৃথিবীর অন্য কোনো দেশ থেকে সাহায্য নেওয়ার খুব একটা প্রয়োজন পড়তো না। তার কারণ আপনারা সবাই জানেন যে চীন একটি বিশাল ভূখণ্ডের মালিক। সুতরাং তাদের সব ধরনের ফসল বা শস্যাদি বা কৃষি পণ্য সব উৎপাদন হতো। তার ফলে তারা অন্যান্য বিশ্বের সাথে খুব একটা যোগাযোগ রাখতো না এবং কারোর কাছ থেকে কোনো জিনিস ক্রয় করার ব্যাপারে খুব সতর্ক থাকতো এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা ক্রয় করতো না এবং কোনো ধরনের সম্পর্ক রাখার চেষ্টাও করতো না। অন্যদিকে ব্রিটেন যেহেতু তখন পৃথিবীর অনেক দেশকে নিজেদের উপনিবেশ বানিয়ে ফেলছে, তো সেসব দেশে প্রচুর পরিমাণে শিল্পজাত পণ্য দ্রব্য উৎপাদিত হচ্ছে। কেননা তখন শিল্প বিপ্লব অলরেডি শুরু হয়ে গেছে বা শিল্প বিপ্লবের মাঝামাঝি সময়। তো এই যে শিল্পজাত পণ্যগুলো উৎপাদন হচ্ছে, সেগুলো তো বিক্রি করতে হবে। এখন তারা কোথায় বিক্রি করবে? অন্যান্য দেশগুলো ইতিমধ্যে তাদের কিসে পরিণত হয়েছে, উপনিবেশে পরিণত হয়েছে। তো এখন সবথেকে বড় বাজার হলো চীন। কেননা তৎকালীন সময় চীনে পৃথিবীর মোট জনসংখ্যার 20% মানুষ শুধু চীনেই বসবাস করতো। কিন্তু এখানে একটা বড় বাধা ছিল যে চীনের যে তৎকালীন সময় যে কিং রাজবংশ, তারা তো এইগুলো মানে অ্যাভয়েড করতো, যথাসম্ভব অ্যাভয়েড করতো। অর্থাৎ অন্যান্য বহির্বিশ্বের অন্যান্য দেশের সাথে তারা কোনো ধরনের বাণিজ্য সম্পর্ক রাখার চেষ্টা করতো না। কিন্তু ব্রিটেনের তো আর কোনো উপায় নেই, কেননা তাদের এই পণ্য তো বিক্রি করতে হবে। কেননা তারা যে যুদ্ধ করে, সেই যুদ্ধের খরচ মেটাতেও তো প্রচুর অর্থ প্রয়োজন। এই ক্ষেত্রে ব্রিটেনেরদের বা ব্রিটিশদের একটা খুব সুন্দর একটা নীতি ছিল বা বুদ্ধি ছিল। তারা যদি পারতো সরাসরি যুদ্ধ করতো, তাও যদি না পারতো তাহলে ধর্মের মাধ্যমে তারা সেই দেশকে দখল করতো। কিভাবে? এই ক্ষেত্রে খুব মানে একটা গুরুত্বপূর্ণ বা সুন্দর একটা কথা আছে, যেটা কার্ল মার্কস বলছেন যে ধর্ম হলো আফিমের মতো। কেউ ভুল বুঝবেন না, এটা কিন্তু আমার কথা না, এটা হলো কার্ল মার্কসের কথা। ঠিক আছে? ধর্ম হলো আফিমের মতো। কেন? আফিমের নেশায় যেমন মানুষ বুদবুদ হয়ে যায়, মাথায় কোনো জ্ঞান কাণ্ডজ্ঞান থাকে না, তো তেমনি ধর্মও যখন মানুষকে মানে একবার মানে খাইয়ে দেওয়া যায়, তখন তারাও সেই ধর্মের, তারা যে কথা বলে সেটাই শোনে। এটা কিন্তু আমার কথা না, আমি আবারও বলছি, এটা হচ্ছে কার্ল মার্কসের কথা। ঠিক আছে? একটা খুব গুরুত্বপূর্ণ বা একটা ভালো একটা কথা আছে দক্ষিণ আফ্রিকার একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, ডেসমন্ড টুটু। তিনি একটা কথা বলছে যে ব্রিটিশরা যখন আমাদের দেশে আসলো, তখন আমাদেরকে হাতে বাইবেল ধরিয়ে দিল। আমরা চোখ বন্ধ করে বাইবেল গ্রহণ করলাম এবং যখন চোখ খুলি, তখন দেখি তাদের বাইবেল আমাদের হাতে এবং আমাদের ভূমি তাদের হাতে। অর্থাৎ তারা বাইবেল অর্থাৎ ধর্মের মাধ্যমে তাদেরকে উপনিবেশ বানিয়ে নিয়েছে। ঠিক আছে? এটা হলো ধর্মের মাধ্যমে কোনো দেশকে দখল করা। আর তাও যদি না পারতো, যদি ধর্মের, তখন তারা তাদের নিজেদের ভিতরে যুদ্ধ লাগিয়ে দিত। কিভাবে? আমরা জানি যে ব্রিটিশরা আমাদের ভারতীয় উপমহাদেশে কীভাবে আসছিল। মূলত তারা আসছিল বাণিজ্যের মাধ্যমে, কিন্তু ভারতের কেউ তো সেভাবে গুরুত্ব দিচ্ছিল না আর কি, ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। তো তখন মুঘল সম্রাট জাহাঙ্গীর ছিল, জাহাঙ্গীর অসুস্থ ছিল। এখন কী হবে? তো তার এই দেশি বিদেশি কোনো হাকিম বৈদ্য তার এই রোগ সারাতে পারছিল না। তৎকালীন সময়ে যে ব্রিটিশের যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে একজন ডক্টর আসেন, এসে তিনি জাহাঙ্গীরের চিকিৎসা করেন এবং তার ফলে জাহাঙ্গীর সুস্থ হয়ে ওঠে। ঠিক আছে? তো জাহাঙ্গীর সুস্থ হয়ে ওঠার ফলে কী হয়? সেই আনন্দে সে ব্রিটিশদের একটা অংশ প্রদান করে, যেখানে তারা বিনা শুল্কে তারা নিজেদের ব্যবসা কার্য চালিয়ে যেতে পারবে। এখান থেকে ধীরে ধীরে ব্রিটিশরা তারপরে কী করছে সে ব্যাপারে আমরা সবাই জানি। এখন যদি বলবো নিজেদের ভিতরে যুদ্ধ না বাঁধিয়ে দিতে পারে, সেই ক্ষেত্রে আরেকটা কাজ তারা করতো, তারা হচ্ছে নেশার ভিতরে ঢুকিয়ে দিত জাতিকে। তারা জানতো যে একবার কোনো জাতির যুব শক্তি যদি নেশার কবলে আটকানো যায়, তবে তাদের সহজেই পরাজিত করা সম্ভব।
তাহলে কি করতে হবে? এখন ব্রিটিশ ভাবলো যেহেতু চীন পৃথিবীর অন্যান্য দেশের সাথে সম্পর্ক রাখে না, তো তাদের সরাসরি যুদ্ধ করা বা সেখানে গিয়ে ধর্মগ্রন্থ দিয়ে ধর্ম দিয়ে নিজেদের এগুলো সম্ভব না, আসলে অনেকটা ইম্পসিবলের মতো শোনা যায়। তো তারা কি করলো? তারা চোরাই পথে মাদক বিক্রি করা শুরু করলো। সে মাদক কি? আফিম। কিভাবে? এই আফিম মূলত উৎপাদিত হতো উপনিবেশিক ভারতবর্ষে আর কি, এই যে ভারতীয় উপমহাদেশে। যেহেতু তৎকালীন সময় ব্রিটিশদের নিয়ন্ত্রণে ছিল প্রায় আমাদের এশিয়ার বেশিরভাগ দেশগুলা, তো তারা খুব সহজে নদী বন্দর বা সমুদ্রপথে এই আফিমগুলো নিয়ে যেতে পারতো চীনে, কোনো বাধা পেত না। তো কীভাবে নিয়ে যেত? এই সমুদ্রপথে নিয়ে গিয়ে চীনের সমুদ্র তীরবর্তী কিছু অঞ্চল আমরা নাম জানি, যেমন বর্তমান হংকং, ম্যাকাও, তারপরে ক্যান্টন, একই সাথে নানকিং, কিংচং, এমন কয়েকটা প্রদেশ ছিল। প্রদেশ বলতে নদী বন্দর আর কি, নদী বন্দর বা সমুদ্র বন্দর। এই পথ দিয়ে তারা চোরাই পথে এই আফিম পাচার করতো। এবং একটা সময়ে চীনেরা এই আফিমে আসক্ত হয়ে গেল, এবং সেই কারণে চীনকে আফিমখোর জাতীয় বলা হয়, কিন্তু এটা আপনারা শুনে থাকবেন হয়তো। তো যখন চীনের কিং রাজবংশ এই ব্যাপারে জানতে পারে, তখন তারা ইংরেজদের উপর নিষেধাজ্ঞা দিল যে তারা এদিকে প্রবেশ করতে পারবে না। ঠিক আছে? ইংরেজরা তৎকালীন সময় শুধু একটা ছুতা খুঁজতো, ঠিক আছে, যে কোনো উপায়ে যদি আক্রমণ করা যায়, যেহেতু তারা অনেক শক্তিশালী ছিল। তো তারা কী করলো? তারা এই যে আপনার ক্যান্টন, ম্যাকাও, তারপরে হংকং, তারপর নানকিং, এছাড়া আরেকটা আছে নানপিং, এই এই যে সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলো, এগুলোতে তারা সরাসরি আক্রমণ করলো কীভাবে? সমুদ্রপথে। আমরা সবাই জানি যে 19 শতকে বা বিংশ শতাব্দীর শুরুর দিকে আর কি, প্রথম 2 দশকের ভিতরে পর্যন্ত ব্রিটিশ নৌশক্তির সাথে যুদ্ধে জিতবে এমন সাধ্য কারো ছিল না। তারা এতটাই শক্তিশালী ছিল। নৌশক্তির রাজা ব্রিটিশ, এটা আমরা সবাই জানি। ঠিক আছে? তো যুদ্ধে এটা স্বাভাবিক ব্যাপার যে এদের জেতার কোনো কথাই না, যেহেতু তারা এতই শক্তিশালী নৌশক্তিতে। ফলস্বরূপ কিং রাজবংশ পরাজিত হলো, এবং তারা এই যে তীরবর্তী অঞ্চলগুলোকে ব্রিটিশদের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য উন্মুক্ত করে দিতে বাধ্য হলো। এবং একই সাথে 1842 সালে যে চীনের হংকং, এটা হচ্ছে চীনের তৎকালীন সময়ে চীনের পাল রিভার একটা বদ্বীপ আছে, পাল রিভার ডেল্টা বলা হয়। এইখানের একটা জেলে সম্প্রদায় বা জেলে রাজ্য বলা হতো এই যে হংকং, বর্তমান সময়ে যে উন্নত হংকং, এইটাকে তৎকালীন সময়ে পাল রিভারের একটা জেলে অঞ্চল হিসাবে স্বীকৃত ছিল। তো এই অঞ্চলটিকে তারা নিজেদের কলোনি হিসাবে গ্রহণ করে বা রাজবংশ এদের কাছে দিতে বাধ্য হয়, কেননা তারা যুদ্ধ হেরে গেছে। ঠিক আছে? তো এই হলো মূলত প্রথম আফিম যুদ্ধ। যেহেতু আফিম খাইয়ে আফিমের মাধ্যমে এরা যুদ্ধ ঘোষণা করছে বা যুদ্ধ বাঁধিয়েছে, সেই কারণে এই যুদ্ধকে বলা হয় আফিম যুদ্ধ। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এটা হলো প্রথম আফিম যুদ্ধ। দ্বিতীয় আফিম যুদ্ধ সম্পর্কে খুব দ্রুতই জানাবো। ধন্যবাদ।